বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ থেকে আমি কাজী ফেরদৌসী বেগম, সহকারী অধ্যাপক। অনলাইন ক্লাস সমাজকর্ম এর শিক্ষার্থীবৃন্দ একাদশ শ্রেণীর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, অনেক শীত পড়েছে। আমি আশা করি তোমরা সবাই সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য অবশ্যই চেষ্টা করবে। যদিও আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও আল্লাহ তাআলার অসীম কৃপায় আমরা আশা করি যে সবাই আমরা এখনো পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি, নিরাপদ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতদিন তোমরা অ্যাসাইনমেন্টগুলো নিয়েছো, সেগুলো কমপ্লিট করে 30 তারিখে তোমরা এগুলো জমাও দিয়ে দিবে। তো আমি আশা করি তোমরা ভালোভাবেই সেই কাজগুলো করছো, ভালোভাবেই অ্যাসাইনমেন্টগুলো লিখে সুন্দর করে তোমরা জমা দিবে সবাই। এবং আমি এটাও আশা করি যে সব শিক্ষার্থীরাই আমাদের অ্যাসাইনমেন্টগুলো তোমরা করছো। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে। আমরা যেভাবে আমাদের কলেজ থেকে অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি, সেটা শুধুমাত্র তোমাদের জন্য, এবং তোমরা যাতে করে উপকৃত হতে পারো, যাতে করে তোমরা অংশগ্রহণ করে আমাদের এই ক্লাসের ভালো ফলাফলগুলো তোমরা পেতে পারো, সেই চেষ্টায় আমরা ক্লাসগুলো করে যাচ্ছি। আর আমরা এটাও চাই যে তোমরা, আমাদের সকল শিক্ষার্থীরা, ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম প্রথম পত্রের 2য় অধ্যায়ে আমরা ছিলাম। আজ আমি আবার এই 2য় অধ্যায় নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের 2য় অধ্যায়ের শিরোনাম সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এই অধ্যায়ে আমরা কি কি পড়বো, কি কি পড়লাম তোমাদের সবারই জানা হয়ে গেছে। এখানে আমরা আমাদের ইতিহাসটা, সমাজকর্ম যে কিভাবে পেশায় রূপান্তরিত হলো, পেশায় স্বীকৃতি লাভ করলো, সেই ইতিহাসটাই মূলত আমরা এই চ্যাপ্টারে পড়ছি। তো এর আগে আমরা পটভূমিটা পড়েছি যে আমাদের সমাজকর্ম, সেই 1601 দরিদ্র আইন পড়লাম আমরা। সমাজকর্ম পেশা হতে গিয়ে যে ধাপগুলো অতিক্রম করেছে, যেসব ঘটনাবলী, যেসব আইন, রিপোর্ট, তারপরে তোমার কমিশন, বিভিন্নভাবে দান সংগঠন সমিতি, বিভিন্নভাবে আমাদেরকে সমাজকর্মকে ধাপে ধাপে উন্নীত করে পেশার দিকে অগ্রসর করিয়েছে, সেই ঘটনাগুলোই মূলত আমরা এই অধ্যায়ে পড়ছি। এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের পরবর্তী 1601 সালের পরবর্তী যে আইনটা, সেটা একটা সংশোধিত দরিদ্র আইন বা সংস্কার আইনও বলি আমরা। এটা হচ্ছে 1834 সালের সংস্কার আইন বা সংশোধিত আইন বলি এটাকে আমরা। 1834 সাল, 1834 সালের সংস্কার আইন। সংস্কার আইন 1834 সালের সংস্কার আইন। 1834 সালে আগে 200 বছর চলে গিয়েছিল। 1601 সালের যে দরিদ্র আইনটা আমরা, আমাদের একটা মাইল ফলক। দরিদ্র আইনটা আমাদের দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে
ভবঘুরেমি দূর করার ক্ষেত্রে, মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তার দুরবস্থা থেকে আর্থসামাজিক জটিলতার যে সমস্যাগুলো হয়েছিল, আমরা সেই ইংল্যান্ডের যে সমস্যাগুলোর প্রেক্ষিতে, আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে গির্জা বা চার্চের ক্ষমতাকে হ্রাস করে পরবর্তীকালে যে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব ঘটল, এবং এই জাতীয়তাবাদী রাষ্ট্র উদ্ভবের ফলে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে দাঁড়ালো দরিদ্রতা দূরকরণের ক্ষেত্রে, এবং সরকার এটিকে দায়িত্ব হিসেবে স্বীকার করে নিল পরবর্তীতে। এর আগে আমরা জানি শিল্প বিপ্লব, রেনেসাঁ বিপ্লব, এগুলো মার্টিন লুথার কিং বিভিন্নভাবে মানবতাবাদী যে আদর্শের উদ্ভব ঘটেছিল, যেখানে মানুষ তার দরিদ্রতার জন্য দায়ী নয়, অদৃষ্টবাদকে দায়ী করা নয়, বরং সে একজন মানুষ এবং সে এই অবস্থার শিকার হয়েছে পরিবেশগত কারণে বা মানুষের আর্থসামাজিক অবস্থাগত কারণে। সুতরাং এই যে মানবতা বোধ, কারণ তোমরা জানো যে এর আগে শুধুমাত্র এটাই মনে করা হতো যে দান করা, মানুষকে সাহায্য করা, বিপদগ্রস্ত যারা কিনা দুস্থ অসহায় ভবঘুরে এদিকে সহায়তা করা, সাহায্য করা, এটা মূলত হচ্ছে আমার আত্মার শান্তির জন্য, আমার পাপ মোচনের জন্য, পরকালে আমি ঈশ্বর কর্তৃক বা আল্লাহ কর্তৃক আমি একটা ভালো পুরস্কার পাবো, সেই আশায় মূলত এই কাজগুলো করা হতো ধর্মীয় অনুভূতি থেকে, ধর্মীয় মূল্যবোধ থেকে। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের উদ্ভব হয়, এখানে মানবতাকে বেশি করে গুরুত্ব প্রদান করা হয়, এবং তারপরেই আমরা দেখতে পাই 1601 সালের দরিদ্র আইন। আমরা জানি যে অনেক আইন, এর আগেও অনেক রাজা তৃতীয় এডওয়ার্ড, রাজা অষ্টম হেনরির সেই আইনগুলো আমরা দেখেছি যে এভাবে। আমরা পরবর্তীতে দেখলাম যে রানী এলিজাবেথ তিনি 1601 সালের দরিদ্র আইনটা পার্লামেন্ট কর্তৃক পাশ করেন, এবং এটা 43তম প্রয়াস ছিল আমরা জানি। এর আগে 42টা আইন পাশ হয়েছিল। তো তারা বরাবরই চেষ্টা করে আসছিল দরিদ্রতা কিভাবে দূর করা যায় সেজন্য। তো 1601 সালের দরিদ্র আইনটা আমরা ডিটেলসে আলাপ করেছি ক্লাসে তোমাদের সাথে, জানো তোমরা। এই আইনটা একটা বিরাট মাইল ফলক হয়ে রয়েছে, এবং 200 বছর প্রায় এই আইনের বিধানগুলো অনুযায়ী কাজ হয়ে আসছিল। তো পরবর্তীকালে দেখা গেল যে আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে দরিদ্রতা দূর করার জন্য, জীবনমান মানুষের উন্নত করার জন্য, দরিদ্রদের পুনর্বাসনের জন্য দেখা গেল যে আবার নতুন করে চিন্তা ভাবনা শুরু করে ইংল্যান্ডের পার্লামেন্ট 1832 সালে ইংল্যান্ডের পার্লামেন্ট প্রফেসর NW সিনিয়রকে সভাপতি করে এবং এডউইন চ্যাডউইক তাকে সেক্রেটারি করে। প্রফেসর NW সিনিয়র তাকে সভাপতি করা হলো, আর এডউইন চ্যাডউইক তাকে তরুণ আইনজীবী তাকে করা হলো সেক্রেটারি করে। একটা রাজকীয় কমিশন গঠন করা হয় 1832 সালে। একটি রাজকীয় কমিশন গঠন করা হলো। এই রাজকীয় কমিশন তোমার 2 বছর তারা কি করেছিল, ব্যাপকভাবে তথ্য অনুসন্ধান করেছিল। তো আসলে এই রাজকীয় কমিশনটা গঠন করা হয়েছিল যে ইংল্যান্ডের যে দরিদ্র আইনগুলোর প্রশাসন এবং কার্যকারিতা অনুসন্ধানের জন্য। দরিদ্র আইনগুলির প্রশাসন এবং কার্যকারিতা অনুসন্ধানের জন্য মূলত এই রাজকীয় কমিশনটা গঠন করা হয়েছিল, যেখানে প্রফেসর NW সিনিয়র সভাপতি ছিলেন এবং এডউইন চ্যাডউইক ছিলেন সেক্রেটারি। এরপরে এই কমিশন 2 বছর জরিপ করে, তদন্ত করে, তথ্য সংগ্রহ করেন
দরিদ্র আইনগুলোর উপরে তথ্য সংগ্রহ করে তারা একটা রিপোর্ট পেশ করেন 1834 সালে, সুপারিশ পেশ করেন। এই সুপারিশগুলোর উপর ভিত্তি করে 1834 সালে সংস্কার আইন প্রণীত হয়। তাহলে প্রফেসর ডব্লিউ সিনিয়র এবং এডউইন চ্যাডউইক তারা যে সুপারিশগুলো পেশ করেছিলেন সেটার প্রেক্ষিতে 1834 সালে সংস্কার আইনটা প্রণীত হয়েছিল। তো আমরা 1834 সালের সংস্কার আইনটা প্রণীত হয়েছিল। তো 1601 সালের দরিদ্র আইনের যে দিকগুলো, দুর্বল দিকগুলো বের করা হয়েছিল, সেই দিকগুলো আমরা একটু দেখি। যে 1601 সালের দরিদ্র আইনে তোমার দরিদ্রদেরকে আমরা জানি 3 শ্রেণীতে ভাগ করা হয়েছিল: সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক বালিকা। তো এদেরকে রাখার জন্য যে শ্রমাগার, যে দরিদ্রাগার গুলো তৈরি করা হয়েছিল, সক্ষম দরিদ্রদের জন্য, অক্ষমদের জন্য, বিধবা, পঙ্গু, মানসিকভাবে অসুস্থ যারা, আবার হচ্ছে বৃদ্ধ, শিশু, এদের জন্য যে শ্রমাগার, দরিদ্রাগার গুলো তৈরি করা হয়েছিল, এগুলো ছিল পুরাতন ভবনগুলো। পুরাতন হয়ে যাওয়া যে ভবনগুলো, পরিত্যক্ত হওয়া, সেই ভবনগুলো কে নেওয়া হয়েছিল এই সমস্ত শ্রমাগার, দরিদ্রাগার করে। এই ভবনগুলো আলো বাতাসহীন, স্যাঁতস্যাঁতে পুরাতন ভবন ছিল, যেখানে বসবাস করা তাদের জন্য খুব কষ্টকর ছিল আর কি। তো সেই দিকটাকে নজরে নিয়ে আসা হয়। আর এখানে 1601 সালের দরিদ্র আইনে দরিদ্রদের পুনর্বাসনের কথা চিন্তা করা হয়নি। তাদেরকে পুনর্বাসন করা, যে তারা দরিদ্র, তাদেরকে সমাজে কিভাবে পুনর্বাসিত করা যায় যাতে করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই দিকটা এখানে আনা হয়নি। 1601 সালের দরিদ্র আইনে দারিদ্রতা প্রতিরোধ করার ব্যবস্থা ছিল না। দারিদ্রতা প্রতিরোধ করার, যে যেন দরিদ্রতা একেবারেই আস্তে আস্তে এটা যেন বিলোপ হয়ে যায়, প্রতিরোধ হয়ে যায়, এটা যেন না থাকে, সেই ব্যবস্থাগুলো ছিল না। দরিদ্রদের স্বনির্ভর করা, নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদেরকে সেভাবে তৈরি করা হয়নি। শুধুমাত্র তাদেরকে দিয়ে কাজ করানো হতো, ওয়ার্ক হাউসে তাদেরকে দিয়ে কাজ করানো হতো। আর এখানে দরিদ্র কর যেটা নির্ধারণ করা হয়েছিল, দরিদ্র কর যেটা কিনা দরিদ্রদের জন্য ব্যয় করা হতো, এই দরিদ্র কর নিয়ে সমাজে যারা কর দিত তাদের মধ্যে একটা অসন্তুষ্টির সৃষ্টি হয়েছিল। আর হচ্ছে অসমাপ্ত তদন্ত কাজ, যে তদন্তগুলো করা হতো দরিদ্রদের জন্য, তাদের অবস্থা সরজমিনে তদন্ত করা, তাদেরকে সেগুলো দেখে তারা কি ধরনের দরিদ্র কি ধরনের সাহায্য পাবে, সেগুলো সেই তদন্তের ভিত্তিতে নিরূপণ করা। কিন্তু তদন্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে অসমাপ্ত তদন্ত কাজ। আর 1601 সালের দরিদ্র আইনে যে আত্মীয়দের উপর দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, আত্মীয় স্বজনদের উপর, যাদের সচ্ছল আত্মীয় স্বজন রয়েছে তারা দায়িত্বটা নিবে, সেই অক্ষম বা সক্ষম যারা দরিদ্র। কিন্তু দেখা গিয়েছিল যে সেই কি বলে যে আত্মীয় স্বজন তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেনি এখানে। তো এই সমস্ত কারণে পরবর্তীকালে এই 1834 সালের দরিদ্র আইন, যে তারা তদন্ত কাজটা 2 বছর ধরে তদন্ত করে, এই সমস্ত কিছু দেখে শুনে তদন্ত করে, জরিপ করে তারা যে সুপারিশটা দিয়েছিল, সেই সুপারিশের ভিত্তিতে 1834 সালে দরিদ্র আইনটা প্রণীত হয়েছিল। তো 1834 সালের দরিদ্র আইনে কি কি করা হয়েছিল, মানে সংশোধন করে কি করা হয়েছিল, সেখানে প্রথমতই যে 1601 সালের দরিদ্র আইনের যে বিধানগুলো ছিল সেগুলোকে কঠোরভাবে প্রয়োগ করা। 1601 সালের দরিদ্র আইনের
যে বিধানগুলো সেগুলো কঠোরভাবে প্রয়োগ করার ব্যবস্থা করা হয়েছিল। এখানে যে একটা স্পিন হ্যামল্যান্ড অ্যাক্ট হয়েছিল, তাতে যে আংশিক সাহায্য কথা বলা হয়েছিল, স্পিন হ্যামল্যান্ড অ্যাক্টে আংশিক সাহায্য সেটাকে বন্ধ করে দেওয়া, সেটাকে বন্ধ করার কথা করা হলো, যে কোনো আংশিক সাহায্য থাকবে না। সকল যে সরকারের যে দরিদ্র গাড়ির যে সক্ষম ভিক্ষুক যারা সক্ষম, তাদেরকে দরিদ্রাগারে থাকতেই হবে এবং কাজ করতেই হবে। তারা কিনা সকল সক্ষম যারা, তাদেরকে দরিদ্রাগারে প্রেরণ করা, তাদেরকে কাজ করতে বাধ্য করা। এখানে শুধু অক্ষম দরিদ্র যারা বিধবা শিশু, তাদেরকে বাইরে, শুধুমাত্র যারা কিনা অক্ষম দরিদ্র বিধবা শিশু, তাদেরকে বাইরে রেখে সাহায্য প্রদান করা। তাহলে সক্ষম যারা ছিল তাদেরকে ওয়ার্ক হাউসে রেখে কাজ করতে বাধ্য করা, আর সবাইকে প্রেরণ করা, সক্ষম যারা তাদের সবাইকে ওয়ার্ক হাউসে প্রেরণ করা। আর যারা কিনা অক্ষম দরিদ্র ছিল, এর মধ্যে বিধবা, পঙ্গু, শিশু, এদেরকে বাইরে রেখে তাদেরকে সাহায্য প্রদান করা। সাহায্যপ্রাপ্তদের মর্যাদায় আঘাত করা হয়। যারা সাহায্য নিত, সাহায্য প্রার্থী যারা সাহায্য গ্রহণ করত, এদের সামাজিক মর্যাদাকে নিরুৎসাহিত করার জন্য, সাহায্য গ্রহণে নিরুৎসাহিত করার জন্য তাদের সামাজিক মর্যাদাটা আঘাত করা হয়। যে সবচেয়ে কম বেতনভুক্ত যে কর্মচারী, তাদের থেকেও নিম্ন পর্যায়ের করা হয় তাদের সামাজিক মর্যাদা। যাদের কেন করা হয়েছিল, তাদেরকে সাহায্য গ্রহণে নিরুৎসাহিত করার জন্য সামাজিক মর্যাদায় আঘাত করা হয়েছিল তাদেরকে। আর হচ্ছে যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড গঠন করা হয়েছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের জন্য। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য দরিদ্রদের এই কর্মসূচি, এইসব ব্যবস্থা পরিচালনার জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড গঠন করা হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড গঠন করা হয়। আর দরিদ্রদের জন্য তোমার সাহায্য পাওয়ার জন্য তাদের যে যারা কিনা সাহায্য প্রার্থনা করে, তাদের জন্য কম খরচ বা কম ব্যয় করা দরিদ্র, বরং তাদের পুনর্বাসনের জন্য, তাদের জীবনমানকে আরেকটু উপরের দিকে নেওয়ার জন্য বরং খরচটা বেশি করা। তাহলে এখানে যে কম খরচটা তাদেরকে দেওয়া, এই আইনের যারা সক্ষম অক্ষম দরিদ্র ছিল তাদের জন্য যে সাহায্য দান, সেটার খরচ কমিয়ে বরং বলা হলো যে এখানে দরিদ্রদের পুনর্বাসনের জন্য, তাদেরকে সাহায্য করার জন্য জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে শেখাতে ব্যয় বাড়ানো। দরিদ্রদের আত্মনির্ভরশীল করা, দরিদ্র ব্যক্তিকে স্বশাসিত দরিদ্র আইনে যেটা ছিল না, ওখানে তোমার দরিদ্র ব্যক্তি মানে সেই দায়ী, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা প্রদান করা, যাতে করে যেহেতু সে দায়ী, তাকে শাস্তি পেতে হবে। সুতরাং জোর করে কাজ করানো হতো এবং কঠোর শাস্তির বিধান সেখানে ছিল, কিন্তু তাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য কোনো বিধান ছিল না। তো এই 1874 সালের সংস্কার আইনে তাদের আত্মনির্ভরশীল করা, দরিদ্রদের আত্মনির্ভরশীল করার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়, যাতে করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এইখানে বিভিন্ন সাহায্য সংস্থার মধ্যে সমন্বয় সাধন,
এটা একটা গুরুত্বপূর্ণ দিক এই 1834 সালের সংস্কার আইনে, যে বিভিন্ন আরো বিভিন্ন যে সাহায্য সংস্থা ছিল যারা কিনা বিভিন্ন সাহায্য সহযোগিতার কাজে লিপ্ত ছিল, সে সময় সহায়তা করত, সাহায্য করত সমাজসেবামূলক বিভিন্ন কাজে, তাদেরকে সেই সব সাহায্য সংস্থা সবার কাজের মধ্যে একটা সমন্বয় নিয়ে আসা, যাতে করে দরিদ্রতা দূর করার পিছনে সবাই মিলে সুষ্ঠুভাবে দায়িত্বগুলো পালন করা হয়। এবং এই সমন্বয়টা থাকলে একদিকে সময়, একদিকে অর্থ, দুটোর অপচয়ই কম হবে। সুতরাং এই সমন্বয়টা এখানে নিয়ে আসা হলো, যে আরো বিভিন্ন সংস্থা যারা কিনা দরিদ্রদের সাহায্যে কাজ করছে, তাদের মধ্যে কাজের মধ্যে একটা সমন্বয় নিয়ে আসা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, 1834 সালের সংস্কার আইন যেটা, এখানে যে প্রফেসর NW সিনিয়র এবং এডউইন চ্যাডউইক তাদেরকে নিয়ে যে রাজকীয় কমিশনটা গঠিত হলো, এই রাজকীয় কমিশন 2 বছর সুপারিশ 2 বছর তদন্ত করে দরিদ্র আইনগুলোর যে তোমার প্রশাসন এবং কাউন্টি পর্যায়ের ক্ষেত্রেও দরিদ্র আইনের প্রশাসন ব্যবস্থা এবং এর কার্যকারিতা অনুসন্ধানের জন্য এই কমিশনটা গঠিত হয়। এবং এই কমিশন দরিদ্রতা দূর করার জন্য কিভাবে তাদেরকে আত্মনির্ভরশীল করা যায়, কিভাবে দরিদ্রতা ভবঘুমি দূর করা যায়, এসব ক্ষেত্রে ব্যাপক অনুসন্ধান চালিয়ে তাদের সুনির্দিষ্ট সুচিন্তিত সুপারিশমালা পেশ করেন 1834 সালে। এবং 1834 সালে তাদের সুপারিশের ভিত্তিতে এই সংস্কার আইনটা পরিণত হয়। যে সংস্কার আইনের আমরা দেখলাম যে কি কি ক্ষেত্রে তারা সংস্কার কথা বলেছে, কি ক্ষেত্রে তারা সুপারিশ করেছিলেন, যার ভিত্তিতে এই সংস্কার আইনটা পরিণত হয়েছিল 1834 সালে। এখানে আমরা যেসব দেখলাম যে বিভিন্ন সাহায্য সংস্থার মধ্যে সমন্বয় নিয়ে আসা, দরিদ্রদের আত্মনির্ভরশীল করার উপর গুরুত্ব দেওয়া হয়, 1601 সালের দরিদ্র আইনের বিধানগুলো কঠোরভাবে প্রয়োগের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছিল এই সুপারিশে, আংশিক সাহায্য বন্ধ করা, এখানে দরিদ্র সকল সক্ষম দরিদ্র যারা, তাদেরকে অক্ষম দরিদ্র যারা শিশু, বৃদ্ধ, বিধবা, এদের জন্য সাহায্য প্রদান বাইরে রেখে তাদের সমাজে না পাঠিয়ে বাইরে রেখে সাহায্য প্রদান করা, সাহায্যপ্রাপ্তদের মর্যাদা, সামাজিক মর্যাদায় আঘাত করা, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড গঠন করা, আর হলো দরিদ্র সাহায্য খাতে ব্যয় হ্রাস করে তাদের পুনর্বাসন, তাদের আত্মনির্ভরশীল করে তোলার প্রতি ব্যয় বৃদ্ধি করা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা 1834 সালে সংস্কার আইন দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যে সমস্ত আলোচনা করলাম এতক্ষণ। তোমরা যদি বাসায় একটুখানি পড়ো, দেখবে যে সবকিছু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আসো এবার আমরা আলোচনা করব 1905 সালের দরিদ্র আইন কমিশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা 1905 সালের দরিদ্র আইন কমিশন নিয়ে আলোচনা করি। 1905 সালের দরিদ্র আইন কমিশন, আমরা তখন 1834 সালের সংস্কার দরিদ্র আইন পড়ছিলাম, সংস্কারকৃত যে দরিদ্র আইনটা। এখন আমরা 1905 সালের কমিশন, যেটা দরিদ্র আইন কমিশন, এটা পড়বো, এটা নিয়ে আলোচনা করি। ইংল্যান্ডে তোমার কয়লা খনি ছিল, অনেক কয়লা খনি, যেখানে অনেক শ্রমিক কাজে নিয়োজিত ছিল। শ্রমিকরা এবং তাদের পরিবাররা এই আয়ের উপরেই নির্ভর করত। কিন্তু
পরবর্তীকালে দেখা গেল যে ইউরোপ এবং আমেরিকার প্রযুক্তি ও যোগাযোগগত উন্নয়নের ফলে ইংল্যান্ডের ব্যবসায় তারা তাদের সাথে পারল না আর কি টিকে থাকতে, যার ফলে ইংল্যান্ডের অনেক কয়লা খনি বন্ধ হয়ে যায়। এর ফলে অনেক শ্রমিক তাদের পরিবার নিয়ে পথে বসে পড়ে। ভিক্ষাবৃত্তি ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এই অবস্থায় এত লোককে নিয়ে, শ্রমিক এবং তাদের পরিবারকে নিয়ে দরিদ্রাগারে রাখা, ওয়ার্ক হাউসে রাখা, কাজ করানো, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা সম্ভব ছিল না। এই অবস্থায় ইংল্যান্ডের ক্ষমতাসীন লিবারেল পার্টি তারা একটা রাজকীয় কমিশন গঠন করেন, যেখানে লর্ড জর্জ হ্যামিল্টনকে সভাপতি করে 18 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়। লর্ড জর্জ হ্যামিল্টন হ্যামিল্টনকে সভাপতি করে 18 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হলো 1905 সালে। এই কমিশন সকল দিক বিবেচনা করে, বিশ্লেষণ করে তারা সুপারিশ পেশ করেন। তবে কমিশনের প্রথমে সুপারিশ প্রদানের ক্ষেত্রে কমিশনের লোকদের মধ্যেই একটা মতানৈক্যের সৃষ্টি হয়, তারা একমত হতে পারছিল না। এখানে ক্ষমতাসীন সরকারি দলের যে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ছিল, তারা মত পেশ করলেন যে দরিদ্র আইনের কিছু সংস্কার করে, দরিদ্র আইনগুলো কিছু সংস্কার করে এবং অন্যান্য যে বেসরকারি সাহায্য সেবা রয়েছে এগুলোর মধ্যে সমন্বয় করে এই অবস্থার উন্নয়ন সাধন করা যেতে পারে। পক্ষান্তরে সংখ্যালঘিষ্ঠ যারা ছিলেন তারা মত দিলেন যে দরিদ্র আইনকে বিলোপ সাধন করতে হবে দরিদ্র আইনের, এবং বিলোপ সাধন করে ন্যূনতম জাতীয় সেবা নিশ্চিত করতে হবে। যেহেতু একটা জাতীয় জরুরি তহবিল গঠন করা প্রয়োজন হয়ে পড়েছিল এই অবস্থানে, যেহেতু অনেক শ্রমিকরা এখানে বেকার হয়ে পড়েছিল, কাজ হারিয়েছিল এবং তাদের ভিক্ষাবৃত্তি করা ছাড়া আর উপায় তো ছিল না। এই অবস্থায় ইংল্যান্ডে জাতীয় জরুরি তহবিল গঠন প্রয়োজন হয়ে পড়েছিল। তো এখানে এই মতানৈক্য দেখা দিল যে একদল বলল যে এখানে কি করতে হবে, যে দরিদ্র আইনগুলোর কিছু সংস্কার করতে হবে, সংস্কার করে এখানে যে বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থার সাহায্য রয়েছে এগুলোর মধ্যে সমন্বয় আনতে হবে। আর সংখ্যালঘিষ্ঠ যারা তারা বললেন যে দরিদ্র আইনেই বিলোপ সাধন করতে হবে এবং ন্যূনতম জাতীয় সেবা নিশ্চিত করতে হবে। পরবর্তীতে এই উভয় পক্ষ মতৈক্যের ভিত্তিতে তারা একটা সুপারিশ প্রদান করেন, গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ, যেটা 1905 সালে দরিদ্র আইন কমিশনের সুপারিশ নামে পরিচিত। এখানে এই সুপারিশের ভিত্তিতে ইংল্যান্ডের দরিদ্রদের জন্য অনেক দিক নির্দেশনা এখানে ছিল। আর ইংল্যান্ডের যে তোমার নিরাপত্তা ব্যবস্থা ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আইন এখানে প্রণয়ন করা হয়েছিল। ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে এই কমিশনের সুপারিশের ভিত্তিতে কতগুলো আইন, নিরাপত্তামূলক কতগুলো, সামাজিক নিরাপত্তামূলক কতগুলো আইন প্রণয়ন করা হয়েছিল। তো এখানে আমরা দেখি সেই আইনগুলো। এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবার নিশ্চিত করার জন্য খাদ্য আইন 1906, প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের দুপুরের খাবার প্রদানের জন্য এখানে খাদ্য আইন 1906 প্রণয়ন করা হয়। 2 নম্বর হচ্ছে যে শিক্ষার্থীদের
স্বাস্থ্য নিয়মিত পরীক্ষার জন্য স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়মিত পরীক্ষার জন্য শিক্ষা আইন 1907 প্রণয়ন করা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। 70-এর ঊর্ধ্বে দরিদ্রদের সাপ্তাহিক পেনশন প্রদানের জন্য আইন করা হয় 1908। 70 বছরের ঊর্ধ্বে যে বৃদ্ধরা তাদেরকে সাপ্তাহিক পেনশন প্রদান করার জন্য 1908 সালে পেনশন প্রদান আইন করা হয়। আর শ্রমিক বিনিময় আইন করা হয় 1911 সালে। জাতীয় বীমা আইন করা হয় 1911 সালে। এরপরে বিধবা ও যারা কিনা যারা বৃদ্ধ এতিম এই পেনশন আইন করা হয় 1925 সালে। পেনশন আইন। জাতীয় অর্থনীতি আইন করা হয় 1931 সালে। আর বেকারত্ব আইন করা হলো 1934 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইন করা হয়েছিল সমাজে, যেগুলো কিনা নিশ্চিত করা হয়েছিল কতগুলো দিক। আমরা দেখলাম যে প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের খাবার নিশ্চিত করার জন্য, দুপুরে খাদ্য নিশ্চিত করার জন্য 1906 সালে একটা আইন করা হয়েছিল। এরপরে আমরা দেখলাম যে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শিক্ষা আইন 1907 করা হয়েছিল। 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা বৃদ্ধ তাদেরকে সাপ্তাহিক পেনশন প্রদানের জন্য করা হয়েছিল সাপ্তাহিক পেনশন প্রদানের জন্য আইন 1908। আর শ্রমিক বিনিময় আইন এটা করা হয়েছিল 1911 সালে। জাতীয় বীমা আইন যেটা করা হয় 1911-তে। এরপরে বিধবা বৃদ্ধ মেয়েদের জন্য পেনশন আইন 1925 সালে। 1925 সালে এটা করা হলো পেনশন আইনটা। এরপরে আমরা দেখলাম জাতীয় অর্থনীতি আইন যেটা 1931 সালে করা হয়েছিল। আর বেকারত্ব আইন এটা 1934 সালে করা 1934 সালে পরিণত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1905 সালে যে দরিদ্র আইন কমিশন, এখানে লর্ড জর্জ হ্যামিল্টন তাকে সভাপতি করে 18 সদস্য বিশিষ্ট একটা রাজনৈতিক কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশন লিবারেল পার্টি, ক্ষমতাসীন লিবারেল পার্টি তখন ছিল, তারা পার্লামেন্ট, ইংল্যান্ডের পার্লামেন্ট এই কমিশন গঠন করে। এবং এই কমিশন এখানে আমরা দেখলাম যে তারা দরিদ্র আইনগুলো, ইংল্যান্ডের দরিদ্রদের জন্য যে সেবামূলক ব্যবস্থা ছিল সবকিছু পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তারা একটা সুপারিশমালা প্রণয়ন করেন। এই সুপারিশে ন্যূনতম জাতীয় সেবা এটা নিশ্চিত করার জন্য যেটা তাদের সুপারিশে ছিল যে দরিদ্র আইন বিলোপ করা এবং ন্যূনতম জাতীয় সেবা নিশ্চিত করা, এবং বিভিন্ন যে সাহায্য সংস্থা বেসরকারি তাদের সঙ্গে সমন্বয় করা। এভাবে তারা 1905 সালে দরিদ্র আইন কমিশন রিপোর্ট প্রদান করে, সুপারিশ দেয়। তারই প্রেক্ষিতে ইংল্যান্ডে ন্যূনতম জাতীয় সেবা নিশ্চিত করার জন্য কতগুলো বিশেষ দিক নিয়ে আইন প্রণীত হয়, যে আইনগুলো এই যেমন প্রাথমিক বিদ্যালয়, তাদের খাবার, তারপরে শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিয়মিত পরীক্ষা, তারপরে আমরা দেখলাম যে 70-এর ঊর্ধ্বে তাদের জন্য পেনশন, সাপ্তাহিক পেনশন, তারপর শ্রমিকদের জন্য শ্রমিক বিনিময় আইন, বীমার জন্য জাতীয় বীমা আইন। এইভাবে বিধবা যারা সমাজে এতিম বৃদ্ধ এদের জন্য পেনশন আইন, অর্থনীতি ব্যবস্থার উন্নয়ন সাধনের জন্য অর্থনীতি আইন, আর বেকারত্ব দূর করার জন্য বেকারত্ব আইন, এগুলো মূলত প্রণীত হয় এই আইনের মাধ্যমে। আর যে তোমার জাতীয় জরুরি তহবিল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে এটা করা হয়। আর কেন, যে প্রশাসনিক পুনর্গঠন, দরিদ্র আইনগুলির প্রশাসনিক পুনর্গঠনকে বিবেচনা করে
তারপরে শাস্তিমূলক যে তোমার ব্যবস্থা ছিল আইনগুলোতে আগে, শাস্তিমূলক ব্যবস্থা, সেটাকে দূর করে মানবীয়ভাবে তাদেরকে সাহায্য করা। শাস্তিমূলক সাহায্য ব্যবস্থা, মানবীয় সাহায্য ব্যবস্থা প্রদানের প্রতি গুরুত্ব আরোপ করা হয় এখানে। সরকারি সাহায্য প্রবর্তন, পাশাপাশি সরকারি সাহায্য প্রবর্তনের এখানে ব্যবস্থা করা হয়। তারপরে এখানটায় দরিদ্রদের পুনর্বাসন ব্যবস্থা, বৃদ্ধদের নিরাপত্তা ব্যবস্থা, মিশ্র দরিদ্রাগারের উচ্ছেদ করা হয়। শিশুদের জন্য নিরাপত্তা, বৃদ্ধদের জন্য নিরাপত্তা এবং দরিদ্রদের পুনর্বাসন দিকটা গুরুত্ব আরোপ করা হয়। শিক্ষার্থীরা, আমরা 1834 সালের দরিদ্র আইন সংস্কার যেটা দেখলাম, তার বিভিন্ন দিক আলোচনা করলাম। 1905 সালের দরিদ্র আইন কমিশন, তার ভিত্তিতে যে আইনগুলো প্রণীত হয়েছিল সেগুলো দেখলাম আমরা এখানে। তো আজকে আমরা যতটুকু বললাম, এখান থেকে আমরা জানতে পারবো যে কিভাবে আরো বহুদূর এগিয়ে যেতে পেরেছিল সমাজকর্ম, তার পেশায় রূপান্তরের পথে। তো এই কাজগুলো, এই যে সুপারিশগুলো, এই যে আইনগুলো প্রণীত হলো, এভাবেই আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য, দরিদ্রতা দূর করার জন্য ধাপে ধাপে চেষ্টা হচ্ছিল। তো এখানে আমরা আমাদের আলোচনায় দরিদ্রতা দূর করার জন্য, আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য, দরিদ্রদেরকে পুনর্বাসনের জন্য সমাজে, তাদের নিরাপত্তা বিধানের জন্য, বৃদ্ধ, শিশু, এতিম অসহায়দের নিরাপত্তা বিধানের জন্য আমরা দেখলাম যে চিন্তা ভাবনা, সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি সাহায্য প্রণয়ন, এভাবে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তারা বিভিন্নভাবে বিভিন্ন কমিশন, বিভিন্ন কমিটি গঠন করে তাদের সুপারিশের প্রেক্ষিতে বিষয়গুলো সাজাবার, বিষয়গুলো সঠিকভাবে পরিচালনার, প্রণয়নের বারে বারে চেষ্টা করেছে। এবং আমাদের আধুনিক সমাজকর্ম, যে বিজ্ঞান ভিত্তিক সমাজকর্ম আমাদের, সেই বিজ্ঞান ভিত্তিক সমাজকর্মের যাত্রাও শুরু হয়। এবং আমরা এই জন্য বলি যে আমাদের সমাজকর্মের জন্ম ইংল্যান্ডে, আর পেশায় রূপান্তর হয় তা আমেরিকাতে। তো এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের সমাজকর্মের ক্ষেত্রে, বিভারিজ রিপোর্ট, উইলিয়াম বিভারিজের প্রণীত রিপোর্ট, যেটা কিনা ইংল্যান্ডের সমাজ কল্যাণের ইতিহাসে, সামাজিক নিরাপত্তা ইতিহাসে ভিত হয়ে রয়েছে, যার প্রেক্ষিতে, উইলিয়াম বিভারিজের রিপোর্টের প্রেক্ষিতেই বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হয়েছিল ইংল্যান্ডে, সামাজিক নিরাপত্তার ভিত বলা হয়। যা হোক, আমরা পরবর্তী ক্লাসে বিভারিজ রিপোর্টটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আর আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা অংশগ্রহণ করতে থাকো। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।